জুলাই ঐক্যের মধ্যে ফাটল ধরালো কে? আমি বলি ডক্টর ইউনূস ছাড়া এটা আর কেউই দায়ী না। উনি এই ফাটলটা ধরাইছেন এবং উনি আমাদের মধ্যে ঐক্য নষ্ট করেছেন। আরে ভাই, পদত্যাগ করতে চাইছে নাকি? এই লোক পদত্যাগ করবে, পদত্যাগ করবে, এত সোজা। 80 বছর বয়সে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়তে চায়নি উনি। ওনার সঙ্গে ওনার নিজের তৈরি করা আইন আছে যে এত বছর পরে চেয়ারম্যান থাকা যাবে না। উনি নিজে আইন করে নিজে সেই পদ ছাড়তে চায় না। শেষে সরকারের মামলা করে ওখান থেকে সরাতে হয়েছে। আর উনি এখান থেকে পদত্যাগ করে চলে গেছে। উনি সহজে যাবে না। যে যে শর্তগুলো আমেরিকা দিছে এগুলো পূরণ হওয়া পর্যন্ত উনি এক গ্লাস পানিও খাবে না। আজকে কিছু একটা হইলেই ঐক্যের কথা বলে ডাক দেয় যে ঐক্য নষ্ট হচ্ছে, ঐক্য করো, ঐক্য করো। যতক্ষণ পর্যন্ত তার চেয়ার ভালো আছে, আরামে আছেন, ততক্ষণ পর্যন্ত ঐক্যের কথা প্রয়োজন হয় না। যখন আমরা একটু টান দিই গদি ধইরা, তখন আউ করে ওঠে যে হ্যাঁ ঐক্য লাগবে, ঐক্য লাগবে। হ্যাঁ, যখন লুটপাট করছে তখন ঐক্য প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, যখন নিয়োগ বাণিজ্য করছে, যখন জালিয়াতি করছে, যখন সচিবালয়ে গিয়ে সমন্বয়করা গিয়ে লুটপাট করছে, বিভিন্ন খবরদারি করছে, তারপরে জেলা প্রশাসক অফিসে গিয়ে ওখানে কাজ কি ওদের, ওরা কেন যায় এখানে, এগুলো করার সময় কোনো ঐক্য প্রয়োজন হয় না। যখনই দেখে যে ওরা মানে ঠিকে গেছে, কোনো আপনার হলো বিপদে পড়ছে অথবা কোনো কলঙ্কিত হয়েছে, তখনই ওরা জুলাইয়ের স্পিডের কথা বলে এবং বলে ঐক্য লাগবে, ঐক্য লাগবে। এর আগ পর্যন্ত ঐক্য প্রয়োজন হয়নি। আবার ডক্টর ইউনূস ঠিকই আকারে ইঙ্গিতে ফেসবুকে পোস্ট দিয়েছে যে অস্ত্রের করিডোর না, খাদ্যের করিডোর, ত্রাণের করিডোর। তো ওইটাই তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছিল যে মানবিক করিডোর দেওয়া হবে। তো এগুলো নানাবিধভাবে ছল চাতুরি করতেছে, যার দেশের স্বার্থের সঙ্গে যায় না। ওইখানে দুধের ট্রাক, সেটার ভিতরে যে মেশিন গান যাবে না, অস্ত্র যাবে না, এটা কেউ বলতে পারবে? তাহলে এটা মানবিক করিডোর থাকলো না অস্ত্রের করিডোর আছে? অস্ত্র করিডোর কেউ ওটা খুলে দেখতে পারবে? আমেরিকার একটা চালান যে ওর ভিতরে কী আছে বাংলাদেশের নাগরিকরা দেখতে পারবে? সুযোগ আছে? কোনো পুলিশের সুযোগ আছে ক্ষমতা দেখার? এটা দেখানো, এগুলো সুযোগ নাই। এগুলো নিয়ে কি বলবো, এগুলো একটা আমরা বড় পেরেশানির মধ্যে রয়েছি। দেশের সার্বভৌমত্বের সংকট তৈরি হয়েছে এবং আমাদেরকে একটা অন্যরকম বেকায়দায়ী ফেলে দেওয়া হয়েছে। আর আমরা যখন এই অন্যায়গুলো প্রকাশ করছি তখন ডক্টর ইউনূস অভিমান করছে। ঠিক আছে, আপনি অভিমান করেন কেন? আপনার অভিমান আমরা মেনে নেব? আপনার অভিমান মেনে নিলে তো দেশের সার্বভৌমত্ব সংকটে পড়বে। বলবো ঠিক আছে, নিছেন আরও ভালো। 29 সাল পর্যন্ত কর মওকুফ নিছেন আপনার কোম্পানির জন্য, আমরা এটা মেনে নেবো, এটা বলবো না। তা আপনার যে বিষয়গুলোতে অভিমান, এই অভিমানগুলো যদি আমরা যদি ভাঙতে যাই তাহলে তো দেশের বড় একটা ক্ষতি হয়ে যাবে। আপনি এখন 25% কর মাফ করা, 25% শেয়ার থেকে কমায়ে সরকারের শেয়ার গ্রামীণ ব্যাংকে 10% করছেন। কারণ আমরা চিল্লাচিল্লি করতেছি এটা কেন করলো? সরকারের শেয়ার, বাংলাদেশের জনগণের শেয়ার কেন কমাইলো? কোম্পানির শেয়ার কিছু বেশি করলো। আমরা যখন বলতেছি আপনি মন খারাপ করতেছেন, তো আমরা যদি আপনি অভিমান করতেছেন, আপনার এই অভিমান যদি আমরা মাইনে নেই তাহলে তো দেশের স্বার্থ উদ্ধার হইল না। তো ডক্টর ইউনূসের সব অভিমান মাইনে নেওয়া সম্ভব না। অনেকে বিভিন্ন কথা বলতে পারে, পদত্যাগ চাই না, আমরা অনেক নানা 2024-এর গণ অভ্যুত্থানে যখন আমাদেরকে ডিজিএফআই নিয়ে গেল, তখন আমাদেরকে নির্যাতন যখন করছিল, তখন আমরা ও মা গো, বাবা গো, আল্লাহ বাঁচাও, দাঁতে দাঁত কামড় দিয়ে নির্যাতনগুলো সহ্য করছিলাম। কখনো অনেকগুলো মানুষ মিলে পাড়াচ্ছিল, আবার কখনো দেয়ালে বাড়ি দিচ্ছিল, কারেন্টের শক দিচ্ছিল, চিৎকার করছিলাম আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ বাঁচাও। তো এইরকম কষ্ট আমরা করেছি। সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনূসের সমালোচনা করার কারণে আমাদেরকে হুমকি দেওয়া হয় যে সর্বদলীয় বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয় এগুলোতে আমাদেরকে ডাকা হবে না, এই ধরনের হুমকি দেওয়া হয়। তো আমরা বলছি যে ওরা সমালোচনা সহ্য করতে পারছে না, আর আমরা এই বাংলাদেশের মুক্তির জন্য নিয়ামক ছিলাম, আমাদেরকে হুমকি দেয় যে রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে আমাদেরকে তারা বঞ্চিত করবে। তো খুব ভালো, বঞ্চিত করবে, দেখা যাবে। হ্যাঁ, আমরা একটা কথা বলি, এই জুলাই গণ অভ্যুত্থানে আমরা আন্দোলনটাকে ছিনতাই করেছিলাম। হ্যাঁ, যারা আন্দোলন শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিল ওইখান থেকে আমরা ছিনতাই করে নিয়ে এই আন্দোলনের নেতৃত্ব দিছি। আমরা আন্দোলন কাইরে নিছি, কাইরে নিয়ে আমরা আমাদের মতো করে আন্দোলন যখন চালাচ্ছিলাম তখন ওরা আবার বলছে আন্দোলন ওদের হাতে নাই, ওরা এগুলো জানে না, কে ভাঙচুর করছে, কে বিক্ষোভ করছে, কোথায় অগ্নিসংযোগ করছে, ওরা কিছু জানে না, ওরা দায় স্বীকার করেনি। আন্দোলনটা ওদের হাতে ছিল না, ওদের হাত থেকে আমরা কাইরে নিছিলাম। ঠিক আছে, তো ওরা আমাদেরকে এগুলো আজকে বলছে। আজকে প্রেস ক্লাবে বলছিলাম ওইটাই
যে এই জুলাই গণ অভ্যুত্থানে আমরা যে ঐক্যবদ্ধ ছিলাম, এই ঐক্যে ফাটলটা ধরলো কীভাবে? জুলাই ঐক্যের মধ্যে ফাটল ধরালো কে? তাই তো জুলাই ঐক্যে ফাটল ধরাছে ডক্টর ইউনূস নিজে। তিনি নিজে এই জুলাইয়ের যে দলগুলো ঐক্যবদ্ধ ছিল এই জায়গায় ভেঙ্গে, এই ঐক্যটা ভেঙ্গে খান খান করে দিয়েছে। উনি কিভাবে খান খান করেছে? জুলাই গণ অভ্যুত্থানে একজন লোক যাকে আমরা কেউ চিনি না হঠাৎ করে আমেরিকা নিয়ে গিয়ে সেখানে গিয়ে আমেরিকার একটা মঞ্চে মাহফুজ আলমকে তুইলে তাকে মাস্টার মাইন্ড বানায় দিল। যখন মাস্টার মাইন্ড বানায় দিল তখন রাজনৈতিক দল, রাজনৈতিক প্রক্রিয়া, অভ্যুত্থানের শক্তিদেরকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগতে হলো যে না, আমরাও এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি, যার ফলে কাদা ছোড়াছুড়ি শুরু হলো। তাহলে এবার বলেন যে এই যে কাদা ছোড়াছুড়ি শুরু হলো, এ তো মাস্টার মাইন্ড এই শব্দটাকে কেন্দ্র করে। এই শব্দটা কে প্রয়োগ করছে? এই শব্দটা ডক্টর ইউনূস প্রয়োগ করেছে এবং বিভিন্ন পক্ষ যেন পরস্পর বিবাদে লিপ্ত হয়ে ব্যস্ত থাকে, শুধু এই জন্যই তিনি এই শব্দটা প্রয়োগ করেছিলেন। তো যারা অনেকজনকে জুলাই গণ অভ্যুত্থানের আপনার হলো ফাটল ধরার জন্য দায়ী ব্যক্তি হিসেবে বলেন, আমি বলি ডক্টর ইউনূস ছাড়া এটা আর কেউই দায়ী না। উনি এই ফাটলটা ধরাইছেন এবং উনি আমাদের মধ্যে ঐক্য নষ্ট করেছেন। আজকে কিছু একটা হইলেই ঐক্যের কথা বলে ডাক দেয় যে ঐক্য নষ্ট হচ্ছে, ঐক্য করো, ঐক্য করো। যতক্ষণ পর্যন্ত তার চেয়ার ভালো আছে, আরামে আছেন, ততক্ষণ পর্যন্ত ঐক্যের কথা প্রয়োজন হয় না। যখন আমরা একটু টান দিই গদি ধইরা, তখন আউ করে ওঠে যে হ্যাঁ ঐক্য লাগবে, ঐক্য লাগবে। হ্যাঁ, যখন লুটপাট করছে তখন ঐক্য প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, যখন নিয়োগ বাণিজ্য করছে, যখন জালিয়াতি করছে, যখন সচিবালয়ে গিয়ে সমন্বয়করা গিয়ে লুটপাট করছে, বিভিন্ন খবরদারি করছে, তারপরে জেলা প্রশাসক অফিসে গিয়ে ওখানে কাজ কি ওদের, ওরা কেন যায় এখানে, এগুলো করার সময় কোনো ঐক্য প্রয়োজন হয় না। যখনই দেখে যে ওরা মানে ঠিকে গেছে, কোনো আপনার হলো বিপদে পড়ছে অথবা কোনো কলঙ্কিত হয়েছে, তখনই ওরা জুলাইয়ের স্পিডের কথা বলে এবং বলে ঐক্য লাগবে, ঐক্য লাগবে। এর আগ পর্যন্ত ঐক্য প্রয়োজন হয়নি। হ্যাঁ, তো আমরাও এই ধরনের ঐক্য চাই না যে ঐক্যে ওদের সঙ্গে মিলেমিশে ভাগ বাটোয়ারা করে খেতে হবে। আমরা ওই ঐক্যটা চাই না। ঠিক আছে, আমাদেরকে বলছিল যে আপনারা যুবকরা সবাই মিলে ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হয়ে কি ঐক্যবদ্ধভাবে সচিবালয়ে ঢুকবো? ঐক্যবদ্ধ হয়ে জেলা প্রশাসক অফিসে ঢুকবো? ঢুকে আগে এনসিপি একা খাচ্ছিল, এখন আমরা সবাই মিলে খাবো? তো এই ঐক্য আমাদের আদৌ প্রয়োজন নাই। আমাদের যেটা প্রয়োজন, জনগণের সরকার প্রয়োজন, একটা কার্যকর সংসদ প্রয়োজন। কার্যকর সংসদ না হলে যেটা হয়, এটা বিক্রি হয়ে যায়। বুঝছেন, পুরো সংসদ কখনো বিক্রি হয় না। পুরো সংসদে 300 জন মানুষ হ্যাঁ না ভোট হয়, সবাইকে এক পক্ষে ভোট দেয়, অন্তত সেখানে দৃশ্যমান হয় যে কিছু মানুষ বিরোধিতা করতেছে। এখন কোনো কিছু বিরোধিতা হয়? বিরোধিতা হয় না। এখন কি হয় দেখেন, ডক্টর ইউনূস সংস্কার করার জন্য একটা লিস্ট বানাইছে, সেখানে রাজনৈতিক দলগুলোর হাঁ এবং না টিক চিহ্ন দেওয়াই, তাই না? হাঁ না টিক চিহ্ন দেওয়াই, যে কোন কোন দল কোন কোন টিক চিহ্ন বিষয়ে মত দিল, এগুলো হাঁ না টিক চিহ্ন দেওয়াচ্ছে এবং দিয়ে এগুলো ওয়েবসাইটে দিবে। বেসিক্যালি এটা ওই যে বেইজ্জতি করার জন্য, কিছু কিছু জায়গায় সিন ক্রিয়েট করতে চাই, ব্ল্যাকমেইল করতে চায় রাজনৈতিক দলগুলোতে, এগুলোতে দেখানোর জন্য একটা করতেছে। আচ্ছা, যখন এই যে বন্দর নিয়ে, করিডোর নিয়ে সিদ্ধান্ত নিল, তখন হানা টিক চিহ্নের প্রয়োজন হলো না? রাজনৈতিক দলগুলোর হানা মতামতের প্রয়োজন হলো না তখন? না, বন্ধ দেওয়ার সময় আগেই গিয়ে চুক্তি করে আসছে। হ্যাঁ, করিডোর দেওয়ার সময় আগে তাকেই যায় মাথা নিচু করে সিধা দিয়ে আসছে। এখন এদের জন্য হানা চুক্তি প্রয়োজন নাই। আমরা যেই সকল বিষয়ে ডক্টর ইউনূসের সাথে একমত পোষণ করছি, হ্যাঁ বলছি যেগুলোতে, সেইগুলোও তো বাস্তবায়ন করেনি। বাস্তবায়ন করছে? নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে মতামত ছিল যে 6টা-7টা জেলা কমিটি আর 35টা উপজেলা কমিটি হলেই নিবন্ধনের জন্য আবেদনের মানে শর্ত পূরণ হবে। কই, এত সুন্দর একটা প্রস্তাব তো মানা হয়নি। মানা হয়েছে? তো যেগুলো আমরা হ্যাঁ বলছি এগুলোই বাস্তবায়ন করেনি। আর ডক্টর ইউনূস আমরা হাঁও বললাম না, নাও বললাম না, আমরা কোনো মতামতই দেইনি, আমাদেরকে ডাকাই হয়নি, সে নিজে নিজে যায় করিডোরের বিষয়ে মতামত দিয়ে দিতেছে এবং কতগুলো নোংরামি খেলা খেললো। প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা সে বললো করিডোর দেওয়ার বিষয়ে এরকম একমত, নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, শব্দটা বলেন নীতিগত সিদ্ধান্ত, এবং ওরা দায় দেয় যে ইন্ডিয়ান মিডিয়া থেকে একটা নিউজ হয়েছে নাকি, ইন্ডিয়ান মিডিয়া থেকে নিউজ হয়েছে নাকি এখানে উপদেষ্টা আগে বলছে। এরপরে দেখেন পররাষ্ট্র উপদেষ্টা একটু মুখ পাতলা মানুষ, যে কারণে উনি এগুলো ফটফট করে বলে ফেলে আর সরকার বেকায়দায় পড়ে যায়, সত্যটা ফাঁস করে দেয়। এরপর শফিক সাহেব বললো করিডোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। এরপর খলিল সাহেব বললো করিডোর বিষয়ে আলোচনা হয়নি। আবার ডক্টর ইউনূস ঠিকই আকারে ইংরেজিতে ফেসবুকে পোস্ট দিয়েছে যে অস্ত্রের করিডোর না,
খাদ্যের করিডোর, ত্রাণের করিডোর। তো ওইটাই তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছিল যে মানবিক করিডোর দেওয়া হবে। তো এগুলো নানাবিধভাবে ছল চাতুরি করতেছে, যার দেশের স্বার্থের সঙ্গে যায় না। ওইখানে দুধের ট্রাক, সেটার ভিতরে যে মেশিন গান যাবে না, অস্ত্র যাবে না, এটা কেউ বলতে পারবে? তাহলে এটা মানবিক করিডোর থাকলো না অস্ত্রের করিডোর আছে? অস্ত্র করিডোর কেউ ওটা খুলে দেখতে পারবে? আমেরিকার একটা চালান যে ওর ভিতরে কী আছে বাংলাদেশের নাগরিকরা দেখতে পারবে? সুযোগ আছে? কোনো পুলিশের সুযোগ আছে ক্ষমতা দেখার? এটা দেখানো, এগুলো সুযোগ নাই। এগুলো নিয়ে কি বলবো, এগুলো একটা আমরা বড় পেরেশানির মধ্যে রয়েছি। দেশের সার্বভৌমত্বের সংকট তৈরি হয়েছে এবং আমাদেরকে একটা অন্যরকম বেকায়দায়ী ফেলে দেওয়া হয়েছে। আর আমরা যখন এই অন্যায়গুলো প্রকাশ করছি তখন ডক্টর ইউনূস অভিমান করছে। ঠিক আছে, আপনি অভিমান করেন কেন? আপনার অভিমান আমরা মেনে নেব? আপনার অভিমান মেনে নিলে তো দেশের সার্বভৌমত্ব সংকটে পড়বে। আপনার যে অভিমান, এই অভিমানের মধ্যে 1 নাম্বার অভিমান হলো যে করিডোর দেওয়াতে আমরা থাবা দিছি, তাই তো? করিডোর দিতে দেবো না। তারপরে বন্ধ দিতে আমরা থাবা দিছি। এই দুইটা নাকি? দুইটা আমরা মানিয়ে নিতে বলতেছেন নাকি? তাহলে তো বাংলাদেশের সার্বভৌমত্বই টিকলো না। আপনি চাইছেন যে চট্টগ্রামে ওটা উপজাতিরা আদিবাসী নামে পরিচিত হোক, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আদিবাসী নামে পরিচিত হোক, বাংলাদেশের নাগরিক বাংলাদেশি পরিচয়তে আদিবাসী। আপনি আপনার বিভিন্ন উপদেষ্টা সংস্কার কমিশন থেকে এই যে এনজিও লোকগুলো দিয়ে এটা করাইছেন, এটা আমাদের মাইনে নিতে হবে। এখন এগুলো যদি আমরা বলি আপনার অভিমান, আপনি 666 কোটি টাকা কর হলো মাফ করাইছেন, এটা আমরা নিলে আপনার মন খারাপ হবে। আমরা যদি বলি তাহলে মন খারাপ হবে, আপনি অভিমান করবেন। তা আমরা কি আপনার এই অভিমান মাইনে নিয়ে বলবো ঠিক আছে নিছেন আরও ভালো? 29 সাল পর্যন্ত কর মওকুফ নিছেন আপনার কোম্পানির জন্য, আমরা এটা মাইনে নেবো, এটা বলবো না। তা আপনার যে বিষয়গুলোতে অভিমান, এই অভিমানগুলো যদি আমরা যদি ভাঙতে যাই তাহলে তো দেশের বড় একটা ক্ষতি হয়ে যাবে। আপনি এখন 25% কর মাফ করা, 25% শেয়ার থেকে কমায়ে সরকারের শেয়ার গ্রামীণ ব্যাংকে 10% করছেন। কারণ আমরা চিল্লাচিল্লি করতেছি এটা কেন করলো? সরকারের শেয়ার, বাংলাদেশের জনগণের শেয়ার কেন কমাইলো? কোম্পানির শেয়ার কিছু বেশি করলো। আমরা যখন বলতেছি আপনি মন খারাপ করতেছেন, তো আমরা যদি আপনি অভিমান করতেছেন, আপনার এই অভিমান যদি আমরা মাইনে নেই তাহলে তো দেশের স্বার্থ উদ্ধার হইল না। তো ডক্টর ইউনূসের সব অভিমান মাইনে নেওয়া সম্ভব না। অনেকে বিভিন্ন কথা বলতে পারে, পদত্যাগ চাই না আমরা, অনেক নানা বলছে। আরে ভাই, পদত্যাগ করতে চাইছে নাকি? এই লোক পদত্যাগ করবে এত সোজা? 80 বছর বয়সে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়তে চায়নি উনি। ওনার নিজের তৈরি করা আইন আছে যে এত বছর পরে চেয়ারম্যান থাকা যাবে না। উনি নিজে আইন করে নিজে সেই পদ ছাড়তে চায় না, শেষে সরকারের মামলা করে ওখান থেকে সরাতে হয়েছে। আর উনি এখান থেকে পদত্যাগ করে চলে গেছে। উনি সহজে যাবে না। যে শর্তগুলো আমেরিকা দিছে এগুলো পূরণ হওয়া পর্যন্ত উনি এক গ্লাস পানিও খাবে না।